দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই আপনাদের দেব শিরোনামগুলো। বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রেখে বিশ্ব নেতাদের গাজা চুক্তি স্বাক্ষর ছিলেন না ইসরায়েল ও হামাস প্রতিনিধিরা, স্মরণীয় আখ্যা ট্রাম্পের। কারামুক্ত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে গাজায় বাঁধ ভাঙা উল্লাস, বন্দীদের বয়ানে উঠে আসছে বিভৎস অত্যাচারের বর্ণনা, করা হতো পাশবিক নির্যাতন। দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় ঢুকছে ত্রাণ, প্রয়োজনের তুলনায় যৎসামান্য বলছেন মানবাধিকার কর্মীরা, সংগ্রহে হুড়োহুড়ি কাড়াকাড়ি। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। নানা প্রশ্ন আর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রেখে গাজা চুক্তিতে সই করেছেন বিশ্ব নেতারা। সোমবার মিশরের শার্ম আল শেখের শান্তি সম্মেলনে বিশ্বের প্রায় ২০ প্রভাবশালী দেশের নেতারা অংশ নিলেও ছিলেন না ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি। চুক্তিপত্রে সই করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। দিনটিকে বিশ্বের জন্য স্মরণীয় আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, আবারও জোর দিয়ে বললেন মিশরের প্রেসিডেন্ট। গাজায় কাগজে কলমে থামলো ইসরায়েলি আগ্রাসন, সই হয়েছে বহুল আলোচিত শান্তি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এতে স্বাক্ষর করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মিশরের শার্ম আল শেখের রেড সি রিসোর্টে হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন আরব ও পশ্চিমা বিশ্বের প্রায় ২০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে যাদের মধ্যে সংঘাত থামাতে এই আয়োজন, সেই ইসরায়েল ও হামাসের কেউই অংশ নেয়নি। উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চুক্তির সব ধাপ বাস্তবায়নে কোনো নির্দিষ্ট রূপরেখা না থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সব ইস্যুতে এখনও সমঝোতা হয়নি হামাস ও ইসরায়েলের মধ্যে। এরপরও এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন সূচনার আশা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। সুন্দর মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সূচনা। এবার আমরা এমন একটি অঞ্চল গড়ে তুলতে পারবো যা হবে শক্তিশালী, স্থিতিশীল, সমৃদ্ধ, ঐক্যবদ্ধ এবং সন্ত্রাসমুক্ত। মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের ইতিহাসে এটি একটি স্মরণীয় মুহূর্ত। গাজার জনগণকেও সমর্থন করা উচিত, কিন্তু রক্তপাত, ঘৃণা বা সন্ত্রাসের সাথে সম্পর্কিত কোনো কিছুতেই তহবিল দিতে চাই না। গাজার পুনর্গঠনের জন্য এর নিরস্ত্রীকরণ দরকার। গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং হামাস নিরস্ত্রীকরণে ভূমিকা রাখার আগ্রহ দেখিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার। মিশরের প্রেসিডেন্টের দাবি, আপাতত আগ্রাসন থামলেও গাজায় স্থায়ী শান্তির পথ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। এই চুক্তি মানব ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটাবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সমর্থন এবং আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করছি। আশা করছি এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের রাজনৈতিক পথ তৈরি করবে, আর সেটাই ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের শান্তিতে সহাবস্থান নিশ্চিতের একমাত্র উপায়। সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ অন্যান্যরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কতদিন টিকবে গাজার যুদ্ধবিরতি? যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে চুক্তির ভূমিকা ঠিক কতখানি? উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের পর উঠছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, সাময়িকভাবে শান্তি ফেরাতে পারলেও এখনও অনিশ্চিত যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ। শঙ্কা, আবারও অঞ্চলটিতে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েলি বাহিনী। বন্ধ হয়েছে বোমাবর্ষণ, মাথার উপর আর উঠছে না কোনো যুদ্ধ বিমান কিংবা ড্রোন। বলা চলে দীর্ঘদিন পর অনেকটা শান্তিতে গাজাবাসী, কিন্তু প্রশ্ন হচ্ছে এই শান্তি কতক্ষণের?
বিশ্লেষকদের দাবি যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও নিশ্চিত নয় গাজার ভবিষ্যৎ। বলা হচ্ছে নামে শান্তি চুক্তি হলেও এটি বন্দি বিনিময় ও অস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া আর কিছু নয়। গাজার মানুষ এখন হয়তো শান্তিতে ঘুমোতে পারছে, হয়তো খেতে পারছে, ত্রাণও পাচ্ছে, কিন্তু যা পরিবর্তন হয়নি সেটা হলো এখন উপত্যকার বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে। হামাস এখনো গাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী। স্পষ্টতই পরবর্তীতে কি হতে যাচ্ছে তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। পুনরায় ইসরায়েলি আগ্রাসনের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কেননা এর আগেও একই উদাহরণের সাক্ষী হয়েছে গাজাবাসী। চুক্তি ভেস্তে দিয়ে আইডিএফ হয়েছিল আরও আগ্রাসী, আরও বর্বর। আমি বিশ্বাস করি না গাজা নিয়ন্ত্রণের ইচ্ছা থেকে সরে এসেছেন নেতানিয়াহু। তার সরকারের অনেকেই এখনো সেই ইচ্ছা পোষণ করে। তারা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরাতে চায়, যেটা আদতে জাতিগত নির্মূল। এই ধারণা এখনো অপরিবর্তিত। প্রশ্ন হচ্ছে আসলে এই চুক্তির দ্বিতীয় ধাপ হবে কিনা। এতদিন জিম্মিদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারলেও এখন আর সেই সুযোগ নেই হামাসের হাতে। তবে কি উপত্যকায় পুনরায় অভিযান শুরু হলে নিরুপায় হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই হামাসের? ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর অতিমাত্রায় নির্ভরশীল। যদি যুক্তরাষ্ট্র চায় তাহলে অবশ্যই গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলকে বাধ্য করার ক্ষমতা তাদের আছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও গাজার 53% এলাকার নিয়ন্ত্রণ করে ইসরায়েলি বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর বীভৎস নির্যাতনের অভিজ্ঞতা উঠে এসেছে ফিলিস্তিনিদের বয়ানে। অভিযোগ, জেলে পশুর মতো আচরণ করা হয় ফিলিস্তিনি বন্দীদের সাথে। খাবার সহ বেঁচে থাকার ন্যূনতম সুবিধাটুকুও মেলে না। নিজ ভূমিতে ফেরার আনন্দের মধ্যে দুর্বিষহ কারাবাসের স্মৃতি তাড়া করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের। স্বাধীনতা অমূল্য, ফিলিস্তিনিদের চেয়ে আর কে ভালো জানে সে কথা। আগ্রাসন হামলায় বিপর্যস্ত গাজায় বহুকাল পর আনন্দের উপলক্ষ, তাই উচ্ছ্বাসটাও বাঁধভাঙা। ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে বাসগুলো খান ইউনিসে প্রবেশের পর উল্লাসে ফেটে পড়ে গাজাবাসী। আনন্দে উদ্বেলিত সদ্য মুক্ত মানুষগুলো। এই আবেগ ভাষায় প্রকাশের মতো নয়। কোনো বাধা ছাড়াই সূর্যের আলো দেখতে পাচ্ছি, হাতে হাতকড়া নেই, এমন পরিস্থিতি বর্ণনা করার মতো নয়। স্বাধীনতা অমূল্য। অবশেষে জীবন ফিরে পেলাম, শৃঙ্খল থেকে মুক্ত। কারাগার ছিল কবরের শামিল। দুর্বিষহ কারাবাসের পর এবার ছাড়া পেলেও নির্যাতনের ট্রমা তাড়া করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের। অনেকের বয়ানেই উঠে এসেছে ইসরায়েলি কারাগারের ভয়াবহ অত্যাচারের কথা। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলে মানসিক নিপীড়ন। ওষুধ চিকিৎসা দূরে থাক, জোটে না খাবার কিংবা পানি। সুযোগ নেই পরিচ্ছন্নতা সামগ্রী ব্যবহারের। স্বজন, আইনজীবী বা মানবাধিকার কর্মী কারোর সাথেই যোগাযোগের সুযোগ নেই ফিলিস্তিনি বন্দীদের। কারাগারে নয়, কসাইখানায় ছিলাম। ওফার কসাইখানা। জেলের পরিবেশ অসম্ভব কষ্টের ছিল। ম্যাট্রেস দেয়া হতো না, খাবারের অবস্থা ছিল ভয়াবহ। খাবার, নিপীড়ন, মারধর সব মিলিয়ে বিপর্যয়কর পরিস্থিতি ছিল। খাবারের কষ্ট, পানির কষ্ট। টানা 4 দিন না খেয়েছিলাম। এখানে একজন 2টি মিষ্টি দিল, সাথে সাথে খেয়ে নিয়েছি। এই মুহূর্তে মনে হচ্ছে কারাগারের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলে গেছি। কারাগারে পরিস্থিতি ভয়াবহ ছিল। দিনের পর দিন কষ্ট সহ্য করেছি। প্রতিটি দিন ছিল আতঙ্কের। ভাষায় বর্ণনা করার মতো নয়। কোনো অভিযোগ ছাড়াই ফিলিস্তিনিদের ধরপাকড় আর বিনা বিচারে কারাগারে আটকে রাখা ইসরায়েলি প্রশাসনের বহু পুরনো চর্চা। ধারণা করা হচ্ছে তেল আবিবের কারাগারে বিনা বিচারে বন্দী ফিলিস্তিনির সংখ্যা 10,000-এর বেশি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বহুদিনের প্রতীক্ষার পর ত্রাণ ঢুকতে শুরু করেছে গাজা উপত্যকায়। পৌঁছাতে শুরু করেছে খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী। বিপর্যস্ত অভুক্ত গাজাবাসীর জন্য এ যেন সবচেয়ে সুখের খবর। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ সামান্য হওয়ায় তা সংগ্রহে চলছে হুড়োহুড়ি, কাড়াকাড়ি, বিশৃঙ্খলা। এক টুকরো রুটির জন্য রীতিমতো যুদ্ধে নেমেছে গাজার বাসিন্দারা। দীর্ঘ 7 মাস সব দিক থেকে অবরুদ্ধ থাকার পর ত্রাণ ঢুকতে শুরু করেছে গাজায়। ট্রাক প্রবেশ করতেই শুরু হয় অভুক্ত মানুষের হুড়োহুড়ি।
যুদ্ধবিরতির পর অল্প কিছু ত্রাণের ট্রাক ঢুকেছে গাজায়, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বলা হচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত গাজাবাসীর জন্য এই খাবার মহাসমুদ্রের মাঝে এক ফোঁটা পানির সমান। পরিবারের জন্য খাবার জোগাড় করতে না পারা, চোখের সামনে ক্ষুধার জ্বালায় সন্তানকে ধুকে ধুকে মরতে দেখা, এমন দুঃসহ সময় কাটিয়ে আবার ত্রাণের দেখা। যে যেভাবে পারছে হুমড়ি খেয়ে পড়ছে সহায়তার বাক্স নিতে। সব মিলিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। সাহায্যের আগে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। এখানে পরিস্থিতি খুব খারাপ। এভাবে ত্রাণ দিলে সবাই খাবার বা সাহায্য পাবে না। সরকারি সংস্থা অথবা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিতরণ করতে হবে যাতে সবাই পায়। এটা কোনো সমাধান নয়। মানুষ খাবারের জন্য কারাকারি করছে, তাদের এর চেয়ে ভালো সমাধান খুঁজে বের করতে হবে যেন সবাই সাহায্য পায়। গাজায় পরিষ্কার পানি সরবরাহের জন্য একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট পুনর্নির্মাণ করেছে ইউনিসেফ। বহুদিন পর বিশুদ্ধ পানি পাবে গাজাবাসী। গাজায় যখন প্রচণ্ড বোমাবর্ষণ হয়েছিল তখন ধ্বংস হয়েছিল এই ডিস্যালিনেশন প্ল্যান্ট। আজ তারা ইউনিসেফের সহায়তায় পুনর্নির্মাণ করেছে। এর মধ্য দিয়ে গাজা সিটির মানুষ পরিষ্কার ও নিরাপদ পানি পান করতে পারবে। ইউনিসেফ জানিয়েছে গাজায় মানবিক চাহিদা মেটাতে পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য ১৩০০-এর বেশি ট্রাক প্রস্তুত করেছে তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করায় ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেন ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরাতে, গাজায় ত্রাণ পাঠাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে নিরলসভাবে কাজ করেছিল তার প্রশাসন। এরপরও তারা ব্যর্থ হয়েছেন বলেও স্বীকার করেন। ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ বন্ধ হওয়ায় উচ্ছ্বসিত বলে জানান বাইডেন। প্রকাশ করেন স্বস্তিও, যদিও নিজের শাসনামলে ইসরায়েলকে অস্ত্র ও যুদ্ধযান দিয়ে সহায়তা করায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। হামাসকে নিরস্ত্রীকরণের দাবিতে যখন একাত্তা ইসরায়েল ও পশ্চিমারা, তখন গাজায় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে স্বাধীনতাকামী যোদ্ধাদের। ইসরায়েলি আগ্রাসন বন্ধ হতেই মুখে মাস্ক পরে উপত্যকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় নেমেছে শত শত সহস্র ফিলিস্তিনি। ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্ত্র সমর্পণের শর্ত থাকলে অবশ্য এই ইস্যুতে এখনও হয়নি কোনো সমঝোতা। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের অনুমতি নিয়েই সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছে হামাস যোদ্ধারা। থেমেছে 2 বছরের ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে তাই উপত্যকার বিভিন্ন স্থানে হামাস সদস্যদের সশস্ত্র অবস্থান। শান্তি চুক্তির শর্ত মেনে যেসব এলাকা থেকে সরে গেছে ইসরায়েলি বাহিনী, সেসব এলাকায় দেখা যাচ্ছে হামাস নিয়ন্ত্রিত প্রশাসনের পুলিশ বাহিনীর সদস্যদের। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে মুখে মাস্ক পরে কালো পোশাকে স্বাধীনভাবেই উপত্যকায় ঘুরে বেড়াচ্ছেন তারা। গাজা উপত্যকায় যেসব এলাকা এখন দখলদারদের নিয়ন্ত্রণে নেই, সেসব এলাকায় আমাদের বাহিনী মোতায়েন করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে বিভিন্ন সড়ক ও বাজারে। গাজা চুক্তির অন্যতম প্রধান শর্তই হামাসের নিরস্ত্রীকরণ। এখন অবশ্য এই ইস্যুতে সমঝোতা হয়নি। ধাপে ধাপে শুরু হবে আলোচনা। এর মধ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের অস্ত্র সমর্পণে নানা হুমকি ধামকি দিচ্ছে। তাদের সুরে সুর মিলিয়ে হামাসকে অস্ত্র ত্যাগ করতে বলছে আরবদের অনেকেই। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলার শঙ্কা মাথায় নিয়েই গাজায় প্রকাশ্যে হামাসের সাহসী ও সশস্ত্র অবস্থান জন্ম দিয়েছে আলোচনার। বরাবরই হামাস বলে আসছে উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না তারা। এদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের জানিয়েই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে হামাস যোদ্ধারা। দাবি, উপত্যকার অপরাধ নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছে হামাসকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মৃত্যুর পর স্বর্গে যেতে পারবেন না বলে মনে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2 মাস আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চাইলেও এবারে এই ইস্যুতে বেশ বিনয়ী তিনি। ট্রাম্পের ধারণা, স্বর্গে যাওয়ার মতো কোনো কাজ এখনও করেননি তিনি। ইসরায়েল যাওয়ার পথে এয়ারফোর্স 1 বিমানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বরাবরই উচ্চাভিলাষী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 10 মাসে একের পর এক যুদ্ধ বন্ধের দাবি করেন তিনি। বরাবরই বলেছেন নোবেল শান্তি পুরস্কারের একমাত্র যোগ্য দাবিদার তিনি। অবশ্য সেই আশায় ঘুরে বালি।
আগস্টে ফক্স নিউজকে বলেছিলেন ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান তিনি, কিন্তু মাস দুয়েকের ব্যবধানে পাল্টালেন সুর। ইসরায়েল যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জানালেন এখনও স্বর্গে যাওয়ার মতো কোনো কাজই করেননি। আমার মনে হয় না এমন কিছু হয়েছে যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। মনে হয় আমি স্বর্গগামী নই। আমরা এই মুহূর্তে এয়ারফোর্স ওয়ানে আছি, হয়তো এটাই আমার স্বর্গ। আমি জানি না আদৌ স্বর্গে যেতে পারবো কিনা, তবে আমি অনেক মানুষকে ভালো জীবন দিয়েছি। এ সময় 2020 সালে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে বলেন সে সময় তিনি প্রেসিডেন্ট থাকলে যুদ্ধই বাধত না। 2020 সালে নির্বাচনে কারচুপি না হলে রাশিয়া ও ইউক্রেনের লাখ লাখ মানুষের সাথে যা হচ্ছে তা ঘটতো না। আমাদের একটি অযোগ্য প্রশাসন ছিল, একজন অযোগ্য প্রেসিডেন্ট ছিলেন, একটি বিতর্কিত নির্বাচনের কারণে লাখ লাখ মানুষ মারা গেছে। কয়েকটি যুদ্ধ বন্ধে ভূমিকা থাকলেও এবার ক্ষমতায় যাওয়ার পর বেশ বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে বিভিন্ন সময় হয়েছেন ব্যাপক সমালোচিত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরদোগানের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন দুই দেশই এরদোগানকে সম্মান করে, তার সাথে আমারও বেশ ভালো সম্পর্ক। ন্যাটোর সাথে এরদোগানের কোনো সমস্যা হলে আমি মধ্যস্থতা করি। আমার ধারণা তিনি অবশ্যই রাশিয়া ও ইউক্রেনের সংঘাত থামাতে পারবেন। ইরানের সাথে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে বলতে চাই, যার শাসন ব্যবস্থা মধ্যপ্রাচ্যে এত মৃত্যু ডেকে এনেছে, বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা। আপনাদের বলছি তারা একটি চুক্তি করতে চায়, আমি এটাই করে থাকি, চুক্তি করি। আমি এতে ভালো, সবসময় এতে ভালো ছিলাম। এটাও জানি তারা কখন চুক্তি করতে চায়। তারা যখন প্রস্তুত হবে আমরাও হব। এটি হবে ইরানের নেয়া সেরা সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সাথে বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন তিনি। Again, I would like to nominate this great president for Nobel. আবারও আমি মহান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চাই। আমি সত্যি মনে করি যে তিনি শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী, কারণ তিনি কেবল দক্ষিণ এশিয়ায় শান্তি এনেছেন তাই নয়, লক্ষ লক্ষ মানুষের জীবনও বাঁচিয়েছেন। এখন গাজায় শান্তি প্রতিষ্ঠা করেও তিনি মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ জীবন বাঁচালেন। যান্ত্রিক গোলযোগের কারণে বেলজিয়ামের বহরে যুক্ত হতে পারল না একটি মার্কিন F-35 যুদ্ধবিমান। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বেলজিয়াম পৌঁছাতে ব্যর্থ হয় ফাইটার জেটটি। গেল সপ্তাহে বেলজিয়ামের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড়াল দেয় 4টি F-35 যুদ্ধবিমান। প্রায় 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোমবার দেশটির ফ্লোরেন্স বিমান ঘাঁটিতে এসে পৌঁছায় 3 ফাইটার জেট। পথে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় বেলজিয়াম পৌঁছাতে পারেনি বহরের চতুর্থ আকাশযানটি। প্রথমবারের মতো বিমান বাহিনীতে F-35 যুদ্ধবিমান যুক্ত হয়। স্টেলথ যুগে প্রবেশ করল ন্যাটোভুক্ত বেলজিয়াম। প্রায় 4 দশক আকাশ সীমার সুরক্ষা দেয়া F-16 যুদ্ধবিমানের পরিবর্তে নতুন এই ফাইটার জেটটি ব্যবহার করবে দেশটি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 34টি F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে বেলজিয়াম। আরও 11টি কেনার পরিকল্পনা রয়েছে দেশটির। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। এখনও নিখোঁজ অন্তত 65 জন, ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ ঘরবাড়ি। রোববার থেকে শুরু হওয়া মৌসুমি ঝড় বৃষ্টিতে তৈরি হয় এই বন্যা পরিস্থিতি। উপচে পড়ে নদীসহ বিভিন্ন জলাধারের পানি। ভূমিধস হয় অনেক এলাকায়, বন্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ সড়ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আটকে পড়া মানুষদের। বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে কিছু এলাকায়। দর্শক, আজকে এখানেই শেষ করছি যমুনা ডেস্কের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।